ঝিনাইদহে জঙ্গি আস্তানার সন্দেহে ৫টি বাড়িতে র্যাবের অভিযান, বিস্ফোরক সহ সন্দেহভাজন ২ জন আটক। ফারাক্কার প্রভাবে যৌবন হারাচ্ছে পদ্মা, পানির ন্যায্য হিস্সা আদায়ে কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তরুণী ধর্ষণের ঘটনায় রেইনট্রি হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, তদন্তে সহযোগিতার আশ্বাস। এবং রমজান ঘিরে বেড়েই চলছে পণ্যের দাম, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, দায়ীদের শাস্তির আওতায় আনার পরামর্শ। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। এবারে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের 4টি বাড়িতে জঙ্গি আস্তানার সন্দেহে 5টি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। এর মধ্যে 2টি বাড়িতে অভিযান শেষ হয়েছে, সেখান থেকে কিছু সুইসাইডাল ভেস্ট ও সন্দেহভাজন 2 জঙ্গিকে আটক করা হয়েছে। বাকি 3টি বাড়িতে এখনো অভিযান চলছে। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, 2টির একটি বাড়ি থেকে 2টি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল 7টা থেকে সেলিম ও প্রান্ত নামে 2 ব্যক্তির বাড়ি ঘিরে রাখে র্যাব। এছাড়া সেখানকার আরও 3টি বাড়িতেও অভিযান চলছে। র্যাব 6-এর অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, এসব বাড়িতে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক দ্রব্য থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা হয়েছে, এরা 90 জিএমবি সদস্য এবং অভিযান এখনো আমি বলেছি যে অভিযান কেবল আমাদের একটা স্পট আমরা তল্লাশি করতে পেরেছি। এখনো তাদের বলা মতে আরো 2টো স্পট রয়েছে, সেটা 2টো শেষ হলে তারপরে বলা যাবে অভিযান। রূপালী জলে নয়, ফসলের সবুজ জমিনে জাগে হাওয়ার দোলা। একসময় প্রমত্তা পদ্মার বুকে এখন বিস্তীর্ণ চর। ব্যস্ত কৃষকের হাতের ছোঁয়ায় সবুজে ছেয়ে গেছে সেই সব চরের জমিন। এখন আর সারি বেঁধে চলে না পালতোলা নৌকা, এখন আর নেই হাজারো জেলের জাল নিয়ে রাতভর মাছ ধরার ব্যস্ততা। ফারাক্কা দিবসে পদ্মা নিয়ে দেখুন কাজী শাহিদের প্রতিবেদন। 3 পর্বের ধারাবাহিকে আজ থাকছে প্রথম পর্ব। রাজশাহী শহরের কোল ঘেঁষে পদ্মা নদী। একসময় এই নদী মেতে থাকত উত্তাল ঢেউয়ে। সেই পদ্মা এখন পানি শূন্য, বুক চিরে জেগে উঠেছে ধুধু বালুচর। বিস্তীর্ণ চরে চাষ হচ্ছে ফসলের। যারা দেখেছেন আগের আগ্রাসী রূপ, তাদের কাছে এই পদ্মা একেবারেই অচেনা। আগে আমরা এখানে কত জাহাজ দেখেছি, ছোটবেলায় এসে উঠে খেলে বেড়েছি, সেটা তো না এখন। আগে খেতে স্রোত হইতো, কাজ পাড় দেওয়ার স্রোত থাকতো খুব। ফারাক্কা ছাড়াও ভারত উজানে পানি সরিয়ে নিতে আরও 2টি বাঁধ নির্মাণ করছে। এর একটি হরদারে ব্রিটিশ আমলের গঙ্গা বাঁধ, আরেকটি উত্তরখণ্ডে তেহরি জলাধার। গঙ্গার প্রাণ কোশি নদী থেকেও পানি সরিয়ে নিচ্ছে ভারত। তারা এই গঙ্গার পানিকে যেমন ফারাক্কা ব্যারেজের মধ্যে দিয়ে একটা ক্যানেল দিয়ে নিয়ে যাচ্ছে, এর বাইরেও আরও অন্তত 30টা প্রকল্প যারা কৃষি তারপরে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা ব্যবহার করছে। ওনারা ঢালাওভাবে যদি বলে দেন যে হ্যাঁ গঙ্গায় পানি নেই, এটা তো ভুল কথা। আমরা স্যাটেলাইট দেখলেই তো বুঝতে পারি যে কোন দিক থেকে কোথায় পানি আছে, খালের মাধ্যমে কোন জায়গা থেকে কোন পানি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান এই বিশেষজ্ঞের। অতীতে যতটুকু ভুল ছিল সমস্ত কিছু থেকে এখন কিন্তু আমাদের অত্যন্ত শক্ত অবস্থান থেকে, রাজনৈতিক অবস্থান থেকে কিংবা রাষ্ট্রের শক্ত একটা অবস্থান থেকে প্রত্যেকটা নদীর জলধারার যে প্রবাহ সেইটাকে বিবেচনা করে, টোটাল বিবেচনা করে আমার হিস্সাটা আমার আদায় করা উচিত। চুক্তি রয়েছে শুকনো মৌসুমে প্রতি 10 দিনে ন্যূনতম 35,000 কিউসেক পানি পাবে বাংলাদেশ, কিন্তু চলতি বছর একবারও এই হারে পানি পাওয়া যায়নি। মৌসুমের শুরু থেকেই ফারাক্কা দিয়ে পানি প্রবাহের পরিমাণ অস্বাভাবিক রকমের কম। গত এপ্রিলের 10 দিনে 35,000 কিউসেকের জায়গায় বাংলাদেশ পানি পেয়েছে মাত্র 12,000 কিউসেক। উজানের অবকাঠামো আর সেচ প্রকল্প দিয়ে প্রচুর পানি সরিয়ে নেয়ায় ফারাক্কা পয়েন্টে পানি থাকে কম। গঙ্গার পানি টেনে নিয়ে মরু অঞ্চলে ব্যাপক চাষাবাদ করছে ভারত, আর বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এদিকে ফারাক্কার প্রভাবে এখন মৃত প্রায় চাঁপাইনবাবগঞ্জের নদীগুলো।
একসময়ের খরস্রোতা নদীগুলো এখন সরু নালা। প্রায় মরুভূমিতে পরিণত হচ্ছে নদী তীরবর্তী এলাকা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার শেষ সীমানায় 1975 সালে নির্মাণ করা হয় ভারতের ফারাক্কা ব্যারেজ। এতে গত 4 দশকে ভয়াবহ প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী এলাকায়। শুষ্ক মৌসুমে একরকম মরুভূমিতে পরিণত হয় এই এলাকা। আবার হঠাৎ করে ফারাক্কার পানি ছেড়ে দেওয়ায় বন্যায় ভেসে যায় এই অঞ্চল। দেখা দেয় ব্যাপক নদী ভাঙন। অব্যাহত নদী ভাঙনে গত 1.5 দশকে লাখো মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। সব মিলিয়ে ফারাক্কা এই অঞ্চলের মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। ফারাক্কায় না ছাড়া আমরা পানি পাচ্ছি না, এবং পানি না পাওয়ার কারণে আমরা মাছ টাছ কিছু মারতে পারছি না, আমাদের সংসারের অভাব, এবং আমরা সংসার চালাতে পারছি না। পানির ব্যাপারে আমাদের জমির ফসল মরে গেছে, ধান ফান করতে পারি না, ফারাক্কার পানি না ছাড়া আমরা পানি পাই না। আমাদের এলাকা মরুভূমি হয়ে গেছে, তা আমাদের পানির দরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে খুব কাছেই ফারাক্কা ব্যারেজের অবস্থান, আর এ কারণে এখানে প্রভাবটাও অন্যান্য এলাকার চেয়ে বেশি। এই বর্ষার শুরুতেই আপে একটু বেশি বৃষ্টি হলে হঠাৎ করে গেটটা খুলে দেওয়াতে তাৎক্ষণিক পানিটা নেমে আসে, এবং এতে নদী ভাঙন প্রবণতা দেখা দিচ্ছে, এবং এই যে চর, বিভিন্ন সৃষ্ট চরগুলো দ্রুত শিফট হয়ে যাচ্ছে, নদীটাকে নির্দিষ্ট চ্যানেলে ধরে রাখা যাচ্ছে না, ডাইভার্ট হয়ে যাচ্ছে। নদী শাসন কঠিন হয়ে পড়েছে এখানে। ফারাক্কার কারণে পানির অভাবে ব্যাহত হচ্ছে এই অঞ্চলের কৃষিকাজ, মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন জেলেরা। কৃষির বেশ কিছু সমস্যা হচ্ছে, তার মধ্যে একটি হলো ভূগর্ভস্থ পানি নিচে চলে যাওয়া, যেখান থেকে আমাদের পানি তুলতে, এমনকি পান করার জন্য পানি তোলাও কঠিন হচ্ছে। অন্যদিকে এই সমস্ত পানি ব্যবহার করে যে কৃষিকাজের সেচ, সেটিও কিন্তু দিন দিন কঠিন হচ্ছে। ফারাক্কা ব্যারেজের প্রভাবে মরুর কবল থেকে এই অঞ্চল রক্ষার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 ছাত্রী ধর্ষণের ঘটনায় বনানীর রেইনট্রি হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ঘটনার বিষয় তিনি শুনেছেন। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীকে ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ও জঘন্য ঘটনাটি ঘটেছে তা আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে জানতে পারি। এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত সাফাত ও নাহিম সহ জড়িত সকল অপরাধীর বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী যদি এই ন্যাক্কারজনক অপরাধের সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই কড়া বিচার চাই, বিচার দাবি করব, এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব এবং তাদের রিকোয়েস্ট করব যেন তারা তদন্ত করে এই জিনিসটা উদ্ঘাটন করে। 14টি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংশোধনাগার ব্যবস্থাপকদের 4র্থ আঞ্চলিক সম্মেলন। সকালে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও বাংলাদেশ কারা অধিদপ্তর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে বাংলাদেশের কারা ব্যবস্থার উন্নয়ন ও বন্দীদের সংশোধনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এবং আইসিআরসি বাংলাদেশের হেড অফ ডেলিগেশন ইখতিয়ার আসলানভ। 4 দিনের এই সম্মেলন চলবে 19 মে পর্যন্ত। Healthy environment for both staff and prisoners. আমরা কারাগারের পরিবেশ উন্নয়ন ও বন্দীদের পুনর্বাসনে কাজ করছি। ধারণ ক্ষমতাও একটি বড় সমস্যা। মানবাধিকারের বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখছি। একসাথে কাজ করলে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারব। এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। বিএনপি ঘোষিত রূপকল্প 2030-এ শিক্ষাকে কর্মমুখী এবং ব্যবহারিক জীবনের সাথে সম্পৃক্ত করতে প্রয়োজনে শিক্ষা খাতে মোট জিডিপির 5% ব্যয় করা হবে। তবে ঘোষিত এই শিক্ষা ব্যবস্থা কোন কাঠামোয় বাস্তবায়ন করা হবে, রূপকল্পে তার উল্লেখ না থাকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। দেখুন জুবাইল মাহমুদের প্রতিবেদন। 2030 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি, সমাজ, শিক্ষা ব্যবস্থা সহ রাজনীতিকে কোথায় নিয়ে যেতে চায়, বুধবার তারই একটি রূপকল্প দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে
ওই রূপকল্পে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল কোনো পরিবর্তনের কথা বলা না হলেও তারা মানসম্মত কারিগরি শিক্ষা প্রসারের ওপর জোর দিয়েছে। পাশাপাশি সংগঠনটি শিক্ষা খাতে জিডিপির 5 ভাগ ব্যয়ের বিষয়টিও স্পষ্ট করেছে। তবে বিএনপি ঠিক কিভাবে এই অর্থ সংকুলান করে ব্যয় করবে তা স্পষ্ট না করায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। গড় প্রবৃদ্ধির শতকরা 5 ভাগ অর্থ বরাদ্দ করা হবে শিক্ষার জন্যে, এটা কিভাবে তারা করবে? আজও পর্যন্ত যা হয়নি, কিভাবে করবে তার দিক নির্দেশনা নেই। টেকনিক্যাল ভোকেশনাল যে শিক্ষা সেটার উপরে কিভাবে জোরারোপ করা হবে আরও গাইডলাইন থাকা দরকার ছিল। 10 বছর তারা ক্ষমতায় ছিল, তখন তো এই কাজগুলো করেনি। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে তারা নতুন কোনো শিক্ষানীতি নাকি বর্তমান শিক্ষানীতি বাস্তবায়ন করবে রূপকল্প 2030-এ তা স্পষ্ট উল্লেখ না থাকারও সমালোচনা করছেন তারা। শিক্ষাক্ষেত্রে বাস্তবায়ন কি বর্তমান যেই শিক্ষানীতি আছে সেটার উপরে ভিত্তি করে হবে, নাকি নতুন করে তারা আবার শিক্ষানীতি তৈরি করবে, সেটার কিন্তু স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। শিক্ষাঙ্গনে যে কোনো সময়েই যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাবটা বড় হয়ে না যায়, এগুলো যদি আমরা রূপরেখার মধ্যে পেতাম ধারাবাহিকভাবে, তাহলে আমার মনে হয় আমরা আরও বুঝতে পারতাম। এছাড়া বিএনপির ওই রূপকল্পে বলা হয়েছে তারা ছেলে এবং মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করবে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়া ছাড়াও এই রূপকল্পে বলা হয়েছে 1 দশকের মধ্যে নিরক্ষরতা দূর করার কথা। তবে এর বাস্তবায়ন নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। বিএনপি ক্ষমতায় গিয়ে অঙ্গীকার বাস্তবায়ন করে না, তার দৃষ্টান্ত কিন্তু তারা ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে। কাজে আমাদের অপেক্ষমান থাকতে হবে বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় যায় কি করে। তবে জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভায় এই কথা বলেন তিনি। বলেন, জাতীয় পার্টির কর্মীদের মাঠে নামতে হবে, ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী তৈরি করতে হবে। সভায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। যদি যাই আসুক, ওই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে, কর্মী বাহিনী সৃষ্টি করতে হবে, শক্তিশালী কর্মী বাহিনী প্রয়োজন আছে আমাদের ভোট চিন্তা করতে না পারে, ভোট গ্রহণ করতে না পারে, তার জন্য আমরা চেষ্টা করতে হবে। রমজান এলেই চড়া হয় নিত্যপণ্যের বাজার, আর এবারও তার ব্যতিক্রম নয়। রোজা শুরুর আগেই বাজারে বেড়েছে ছোলা, চিনি, ডাল সহ প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম। ভোক্তারা এজন্য ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন, যদিও বিক্রেতারা বলছেন বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাদেরকে। বাজারের এই অবস্থায় ক্যাব সভাপতির পরামর্শ, সরকারকে নজরদারির সাথে শাস্তির বিষয় নিশ্চিত করতে হবে। রাজধানীর নিত্যপণ্যের বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন মাফিয়া মুক্তা। রমজান আসতে আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে প্রভাব জানান দিচ্ছে বাজার, বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। ক্রেতারা বলছেন রমজান এলে তাদের দিতে হয় বাড়তি দাম। সরকার বাজার নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবতা ভিন্ন। মুড়ি কিনতে আসছি, মুড়ি কিনে যে আগে 60 টাকা ছিল, এখন এটা 65-70। আমাদের জাতিগত একটা দুর্ভাগ্য যে রমজান আসলে কমা উচিত, কিন্তু সব সময় দাম বাড়ায় দেয়। আসলে হয়েছে কি, উপরে সিন্ডিকেট, খুচরা বাজারে এরা যেভাবে কিনে আনে এভাবে বেচে, এরা তো আর স্টক রুম নাই যে সিন্ডিকেট করে বেচবো। বাজার ঘুরেও মিলছে অভিযোগের সত্যতা। একই বাজারে পাশাপাশি দোকানেই মূল্য তালিকায় দেখা গেল দামের পার্থক্য। সপ্তাহের ব্যবধানে এক একটি পণ্যে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন কিনতে হচ্ছে বেশি দামে। মানে রমজান আসার দিকে কিছু মালের দাম একটু সামান্য বাড়ছে আর কি, তেমন বেশি না। তারা বলতে তো হবে না, মাল ভালো মন্দ আছে, রেটটা একরকম, আটটা একরকম। খেসারি ডাল গত সপ্তাহে আমরা 75 টাকা বিক্রি করতে পারছি, এই সপ্তাহ হলো 80 টাকা কেজি। চিনির বাজারটা মনে করেন একটা সপ্তাহের ভিতরে বস্তাবস্তি 200 টাকা করে বাড়ায় দিল। বাজারের এই অবস্থায় সবার আঙুল পাইকারি বিক্রেতাদের দিকে। দাম নিয়ে গড়িমসি মিলছে তাদের কথায়ও। আমরা তো পাইকারি 80 টাকা বেচতেছি, খুচরা 82 টাকা। রোজার সময় চাহিদা বেশি থাকে, আর এলসিটা এখন কম হইতেছে, তার কারণে রোজা হিসেবে 5 টাকা 10 টাকা এরকম নাকি দিতে পারছি, তো বেশি কিনে আনতেছি, বেশি বেচতেছি। এমন সাইলের বাড়তির কারণে মুড়ির দাম বাড়ছে, আর কিন্তু সামনে যদি কাশিসে বাড়লে সেটা পরে দেখা যাবে। নজরদারির সাথে শাস্তি নিশ্চিত করলে সুফল পাওয়া যেতে পারে বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি। মূল কারণ হলো ব্যবসায়ীদের
অতি মুনাফার লোভ সত্যিকারে কেউ দুষ্কর্ম করে থাকে তাহলে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আমাদের আবেদন থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংকট যেন সৃষ্টি না হয়। সবার আয় সমান নয়, এজন্য সব দিক বিবেচনা করেই সরকারকে বাজার ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিলেন ক্যাব সভাপতি। এই বছরও এই উদ্যোগ গ্রহণ। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। রমজানকে সামনে রেখে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের অসাধু কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খুচরা বাজারে। এরই মধ্যে বেড়ে গেছে সব পণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণ আইন থাকলেও বাস্তবে প্রয়োগ না থাকার কারণেই দুষছেন তারা। তবে জেলা প্রশাসন জানালেন দ্রুত বাজার মনিটরিং জোরদার করার কথা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে সালেহ জহুর চৌধুরীর ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত চট্টগ্রামের খাতুনগঞ্জ। সরবরাহকৃত ভোগ্যপণ্যের অর্ধেকই আসে এ বাজার থেকে। কিন্তু আসন্ন রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী এরই মধ্যে ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম বাড়িয়ে দিয়েছে। রমজান শুরু হওয়ার আগেই সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বলছেন বাজার মনিটরিং না থাকার কারণেই বাজারের এই অবস্থা। চাল, ডাল, তোল, সব কিছু, চিনি, ছোলা, সব কিছু দাম বেশি। নিত্য প্রয়োজন যে হারে মানুষের বাড়ছে, ক্রয় ক্ষমতা মানুষের একদম সাধ্যের বাইরে। এদিকে পাইকাররা আমদানিকারকের ওপর দোষ চাপালেও আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি হওয়ার কারণেই পাইকারি বাজারে সব পণ্যের দাম বেড়েছে। আসলে বেশিটা তো তেমন একটা বেশি না, তবু আপনাদের দৃষ্টিতে যদি বেশি মনে হয় সেটা অনেকটা ডিপেন্ড করে আমদানিকারকদের উপর, কারণ ওরা যে হারে এলসি করে সেটার উপর ডিপেন্ড করে মার্কেটে মাল ছাড়ে, আমরাও ওইটার উপর ডিপেন্ড করে নিয়ে আসি। আমাকে ডলার হিসাব করে আমার পোর্ট খরচ আছে, ওইখানে আমার ব্যাংক ইন্টারেস্ট আছে, আমার এস্টাবলিশমেন্ট খরচ আছে, আমার সবগুলো মিলিয়ে আমরা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে অনেক সময় আমরা আরও বাজার মূল্য থেকে আরও অনেক সময় লোকসান দিয়ে বিক্রি করি। এদিকে পাইকারি বাজারের চেয়েও সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বেড়েছে সব পণ্যের দাম। পাইকারি বাজারে একটু পেঁয়াজ, আদা, রসুন একটু বাড়তি, এই জন্য বাড়াই বেচতেছি। পাইকারির উপরেই নির্ভর করে, খুচরা বিক্রেতার উপর নির্ভর করে। পাইকারি আমরা যেভাবে কিনে আনি আমরা এখানে খুচরা এইভাবে বিক্রি করি, সামান্য লাভ করে। অন্যদিকে বরাবরের মতো বাজার মনিটরিং চালুর কথা জানালেন জেলা প্রশাসক। বাজার মনিটরিং এবছর আমরা এখনো শুরু করিনি, আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই আমরা আমাদের বিভিন্ন টিম নিয়ে সাংবাদিক ভাইদের সাথে নিয়ে আমরা বাজারে আবার মনিটরিংয়ে যাব। নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম কমাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে রাজধানী ঢাকার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। ঢাকা শহরের অধিকাংশ বস্তি ব্যক্তি মালিকানাধীন। এসব বস্তির ঘিঞ্জি পরিবেশ, অপ্রতুল পয় নিষ্কাশন ব্যবস্থা এবং অধিক ভাড়ার পাশাপাশি রয়েছে নানা দুরবস্থা। ঢাকার প্রায় সবকটি বস্তিতেই স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা নেই। বস্তিবাসীদের নানা সমস্যার পাশাপাশি উচ্ছেদ আতঙ্ক কাজ করে সব সময়। এছাড়া এই বস্তি ঘিরে নানা অপরাধ কর্মকাণ্ড চলে জোরে সোরে। কিভাবে কাটছে বস্তিবাসীদের জীবন? ঢাকা লাইভে আজ সহকর্মী হাসান পারভেজ খুঁজবেন সেই সব বিষয়। মহাখালীর করাইল বস্তি থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। পারভেজ, নাগরিকের জীবনে বস্তিবাসীদের জীবন কেমন দেখছেন? অর্থে আমি কিন্তু সারাদিনই কিন্তু বস্তি নিয়েই দেখাচ্ছি সরাসরি। তবে তার আগে একটি বিষয় বলতে চাই, মানিক বন্দ্যোপাধ্যায় তিনি তার পদ্মা নদীর মাঝি উপন্যাসে 1-2 লাইন বলেছিলেন, ঈশ্বর থাকেন ওই ভদ্র গ্রাম পল্লীতে, তাহাকে এখানে খুঁজিয়া পাওয়া যাইবে না।
তিনি ধনী এবং গরিবের যে ব্যবধান, সেটি ব্যবধান বোঝানোর জন্যই কিন্তু তিনি এই কথাটি বলেছিলেন। ঠিক এই বস্তিতে আসলেই কিন্তু সেই ব্যবধানের চিত্র কিন্তু ফুটে উঠবে, অর্থাৎ এখানে ধনী গরিবের যে চিত্র, ব্যবধানের চিত্রটি, বৈষম্যের চিত্রটি, সেটি কিন্তু এখানে ফুটে উঠবে। এখানে নাগরিকের যে সুযোগ সুবিধা সেটি একেবারে নাই বললেই চলে, আর যেটুকু আছে সেটুকু ঠিক নাই। আপনি দেখলেন যে একটা জলাশয়ের মধ্যেই কিন্তু এই বস্তি আছে এবং এই উন্মুক্ত অবস্থায় টয়লেট এবং গোসল তারা করে থাকে। একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে টিনের যে ঘরগুলো একেবারে খুব প্রিয় অবস্থায় একটার সঙ্গে আরেকটা লাগানো, এবং একটা ঘরে দেখা যাচ্ছে যে একটি পরিবারের 6 থেকে 7 জন সদস্য তারা বসবাস করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একটা ঘরেই তারা খাওয়া দাওয়া করছে, অন্যান্য যে কাজগুলো থাকে সেই কাজগুলো করছে, এবং যে বিদ্যুতের সমস্যা, পানির সমস্যা বা পয় নিষ্কাশনের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এখানেও আছে। অর্থাৎ তাদের যে দৈনন্দিন নিত্যদিনের যে কাজের জন্য যে সকল বিষয়গুলো লাগে, দরকার, প্রয়োজন, তারা তা পায় না, এবং তারা অভিযোগ করছেন যে তাদের এই সমস্যা কিন্তু অনেকদিন থেকেই আছে এবং এই সমস্যা তার সমাধান হয় না। অর্থাৎ নিরাপত্তায় থাকার জন্য যা যা দরকার তারা তা পায় না। আমি এখানকার যারা আছেন, বসবাস করছেন, তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলতে চাই, তাহলে বিষয়টি আরো হয়তো পরিষ্কার হয়ে উঠবে। আপনি তো এখানে থাকেন, কত বছর ধরে আছেন এবং কোন সমস্যার মধ্যে আছেন কিনা এই বস্তিতে? আমরা অনেক সমস্যাতে আছি। এই বিশুদ্ধ পানি পাই না, গ্যাস থাকে না, পরিবেশ ভালো না, মানে এইগুলা আমরা পানির জন্য আমরা অনেক ডায়রিয়া, কলেরা হচ্ছে, পোলা পানিরা ভালোভাবে পানি খাওয়াইতে পারি না, পানিটার সমস্যাই বেশি। ঢাকায় এসেছিলেন কেন, আর যে কারণে ঢাকায় আসছিলেন সেটা কি ঠিক, মানে আসলে কি সেই মানসম্মত জীবন পেয়েছেন আপনি? পাই নাই, এরকম জীবন হয় নাই, কারণ দেশের তো না আসছি, গরিব মানুষ দেখেই চলতে পারি না, দেখে আসছি, সেটা সমাধান হয় না এই বস্তির ভিতরে থাকে আপাতত। আপনি শুনছিলেন তার কাছ থেকে যে আসলে তিনি যে কারণে এই রাজধানী ঢাকায় এসেছিলেন সেটি তার মানসম্মত জীবন তিনি পাননি এই বস্তিতে থেকে। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, তিনি হয়তোবা এই বিষয়ে কিছু বলতে পারবেন। আপনারা থাকছেন এখানে, অনেকদিন ধরে আছেন, কি ধরনের সমস্যার মধ্যে আপনি থাকেন? আমরা এখানে আছি, এখানে বেশিরভাগ মূলত সমস্যা কি হচ্ছে পানি। আমরা পানি ঠিক মতন পাই না, রাস্তাঘাট ভালো না, আমরা এই যে পানি পাই না তার জন্য কুয়া খুঁজছি, এই কুয়া থেকে পানি আমরা সংগ্রহ করছি। পানি এই ভালো এই খারাপ। আর বাড়ি থেকে আমরা আসছি, বাড়িতে নদী ভাঙ্গা বাড়ি আমাদের, ঢাকা শহর আসছি শান্তিতে থাকার জন্য, ঢাকাতে এসেও শান্তি নাই, কিছুটা নির্মল হয়েছে আর কি। আপনি শুনছিলেন তার মুখ থেকে আসলে যে তিনি ঢাকায় এসেছেন, রাজধানীতে এসেছেন একটু সুখে শান্তি থাকার জন্য, মানসম্মত জীবন পাওয়ার জন্য, কিন্তু তিনি এখানে এসে সেটি তার নিশ্চিত হয় নাই তার সেই সুন্দর জীবন ব্যবস্থা। এবং এখানে অনেকের সঙ্গে কথা হয়েছে, আমি কিন্তু এখানে প্রায় 2টা থেকে অবস্থান করছি, 2টা 12টা থেকে অবস্থান করছি। তারা বলছেন যে সকলে একটাই অভিযোগ যে তারা যে কারণে এই রাজধানীতে এসেছিলেন সেই ধরনের জীবন তারা পাননি। এবং আপনি দেখবেন যে যদি আমি একটা আপনাকে ঘর দেখাই, দেখবেন যে এই ধরনের একটা 8 থেকে 10 বর্গ ফুটের একটি ঘরে কিন্তু একসঙ্গে অনেকজন তারা বসবাস করে। দেখা যাচ্ছে ছেলে মেয়ে, এমন দেখা যাচ্ছে কোনো ঘরে দেখা যাচ্ছে যে জামাইও, শ্বশুর জামা থাকে একটা ঘরে, এমনও একটা ট্র্যাজেডি এখানে বিরাজ করছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই যে বস্তিবাসীর যে জীবন, সেই জীবন কিন্তু আসলে দুর্বিষহ জীবন, এবং তাদের যে নাগরিক সেবা, সেই নাগরিক সেবা কিন্তু এখনো নিশ্চিত হয় নাই। আর যে কথাটি শেষ করতে যায় বলে অর্থী, সেটা হচ্ছে যে মাদক নিয়ে কিন্তু এই বস্তি নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে। আমি এখানকার অনেকের সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা বা মুরব্বী যারা, তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে বলেছিলাম যে মাদক নিয়ে তো একটা অভিযোগ করা হয় যে এই বস্তি থেকে বা কিংবা সন্ত্রাসী অনেক কর্মকাণ্ডের বিষয়গুলো, তারা বলছে যে হ্যাঁ এগুলো একটা সময় ছিল, কিন্তু এটা অনেকখানি কমে গেছে। এবং এখানকার যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন বা মুরব্বী আছেন, তারা কিন্তু এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এবং তারা বলছেন যে তারা নিয়মিতই কিন্তু যারা মাদক নিয়ে ব্যবসা করেন তাদেরকে কিন্তু ধরছেন এবং উচ্ছেদ করছেন। তো অর্থী, এই ছিল সর্বশেষ করাইল বস্তি থেকে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালীর করাইল বস্তি থেকে হাসান পারভেজ জানাচ্ছিলেন সেখানকার বস্তিবাসীর জীবনযাত্রার কথা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নতুন ও সংশোধিত মিলিয়ে 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সকালে এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল ব্রিফিংয়ে এইসব তথ্য জানান। তিনি জানান, চলতি অর্থ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 5.28%। আরও জানাচ্ছেন তানজির মেহেদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। এতে অনুমোদন পাওয়া ৮টির মধ্যে ৬টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প। এগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ১,৯২৯ কোটি ৯৭ লক্ষ টাকা, আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৩ কোটি ৬৪ লক্ষ টাকা। বৈঠক শেষে প্রকল্পগুলোর সারসংক্ষেপ তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। বলেন, কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে প্রাকৃতিক গ্যাসকে সুষ্ঠু ব্যবহার করা যায় বলে সিলেটের ১৫০ মেগাওয়াট টারবাইন বিদ্যুৎ কেন্দ্রকে ২২৫ মেগাওয়াটে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গ্রামীণ নারীদের তথ্য প্রযুক্তি সেবার আওতায় আনতে নেওয়া হয় ৫৪৫ কোটি টাকার একটি প্রকল্প। তথ্য আপার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেক ভালো ভূমিকা রাখছে, জানেন, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন। এটি একটি চলমান প্রকল্প, এটি চলবে। পরিকল্পনা মন্ত্রী জানান, আদিবাসী শ্রমিকের দক্ষতা বাড়াতে রাঙ্গামাটিতে নির্মাণ করা হবে শ্রম কল্যাণ কমপ্লেক্স। যেখানে ফসল হবে সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করে দিচ্ছি, হোস্টেলের মতো, ডরমেটরির মতো। সেটা করে দিলে পরে তারা থাকবে সেখানে, চাষাবাদ করবে, উৎপাদন করবে, ফসল বাজারজাত করবে, সব কিছু তারা করতে পারবে। এতে করে তাদের আমি মনে করি এদের জীবন জীবিকা অনেক পরিবর্তন আসবে। কৃষকের ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের মানসম্মত বীজ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ আরও 3টি প্রকল্প পাস হয় বৈঠকে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে দেশটিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। সোমবার সংস্থাটির 15 সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে ভবিষ্যতে পিয়ংইয়ং আর কোনো পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে না, এমনটাই প্রত্যাশা করা হয়। সংস্থাটি জানায়, উত্তর কোরিয়ার অব্যাহত এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা অঞ্চলটিতে শুধু উত্তেজনায় বৃদ্ধি করবে, আর কিছু নয়। আর এর ব্যতিক্রম ঘটলে পিয়ংইয়ং এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত বলেও জানায় সংস্থাটি। গেল রোববার উত্তর কোরিয়া একটি নতুন ধরনের রকেট ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যা বিশাল পরমাণু বোমা বহন করতে সক্ষম। এবারে বিনোদনের সংবাদ। বাহুবলী খ্যাত তারকা প্রভাসের পর পরবর্তী সিনেমা সাহোর নায়িকা হতে পারেন ক্যাটরিনা কাইফ, এমন খবরই শোনা যাচ্ছে মুম্বাই পাড়ায়। আর সামনেই ক্যাটের আরও 2টি নতুন ছবি জাগ্গা জাসুস ও টাইগার জিন্দা হে মুক্তি পাচ্ছে। কাজেই সব মিলে আগামী সময়টা সাফল্যের আশা করতেই পারেন এই আবেদনময়ী নায়িকা। বিস্তারিত থাকছে রিপোর্টে। এই মুহূর্তে বাহুবলী 2 দ্য কনক্লুশনের অভাবনীয় সাফল্যে ভাসছেন ছবিটির কলাকুশলীরা। এ ছবির প্রধান চরিত্র বাহুবলীর ভূমিকায় অভিনয় করে দক্ষিণী অভিনেতা প্রভাস রাতারাতি পরিণত হয়েছেন আন্তর্জাতিক মানের বড় তারকায়। সামনেই তাকে দেখা যাবে নতুন ছবি সাহোতে। এতে তার বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। সময়টা এখন ভালোই যাচ্ছে ক্যাটরিনার। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন 2 ছবি জাগ্গা জাসুস ও টাইগার জিন্দা হ্যায়। এছাড়াও আমির খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে ঠগস অব হিন্দুস্তানে দেখা যাবে তাকে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাহুবলী 1 মুক্তির আগেই পরিচালক সুজিতের সাহো ছবির জন্য চুক্তিবদ্ধ হন প্রভাস। সাহো ছবির জন্য প্রভাসের নাম শোনা গিয়েছিল আগেই, কিন্তু তার বিপরীতে প্রধান নারী চরিত্রে কে অভিনয় করছেন তা নিশ্চিত করেননি পরিচালক। ফিল্মফেয়ার প্রতিবেদন বলছে, এই ছবির জন্য ক্যাটরিনাকেই চূড়ান্ত করেছেন পরিচালক সুজিত।
এই মুহূর্তে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রভাস। দেশে ফিরলেই শুরু হবে সাহো ছবির কাজ। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে 5টি বাড়িতে অভিযানে র্যাব, বিস্ফোরক সহ সন্দেহভাজন 2 জনকে আটক। ফারাক্কার প্রভাবে যৌবন হারাচ্ছে পদ্মা, পানির ন্যায্য হিস্সা আদায়ে কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তরুণী ধর্ষণের ঘটনায় রেন্ট্রি হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, তদন্তে সহযোগিতার আশ্বাস। এবং রমজান ঘিরেই বেড়েই চলেছে পণ্যের দাম, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, দায়ীদের শাস্তির আওতায় আনার পরামর্শ। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।